নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে না, যেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের সবাইকেই এক বাক্যে স্বীকার করতে হবে যে শুভেন্দু অধিকারী ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাক ফুটে ফেলে দিচ্ছেন এবং এগিয়ে আসছে সেই সময়, যে সময় কিন্তু গেরুয়াময় হতে চলেছে এই বাংলা। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন যে এই রাজ্য মানে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে আমরা এক সময় ভেবেছিলাম যে পরিবর্তন করে যে জায়গায় যে সরকার আসবে সে সরকার আমাদের ভালো রাখবে, সেই ভালো রাখার জায়গা থেকে আমরা ক্রমশ পিছোতে পিছোতে এমন জায়গায় আছি যেখানে ভালো থাকার কথা আমরা চিন্তা করি না। এখন আমরা আতঙ্কে থাকি যে কোথাও হিন্দুদের কোনো উৎসব হলে আক্রমণ নেমে আসবে না তো, এই জায়গায় পৌঁছে গেছে। আসলে এই অভিযোগটা চারিদিক থেকে উঠছেই। আর অভিযোগ ওঠার পেছনে কারণ কি? কারণ হচ্ছে ক্রমাগত কোনো না কোনো অনুষ্ঠানে কোথাও না কোথাও ঝামেলা ঠিক লাগছে। আর এরকম যখনই ঝামেলা লাগছে তখনই কিন্তু হিন্দুরা বিপদে পড়লে সামনে চলে আসছেন শুভেন্দু অধিকারী এবং স্লোগান তুলছেন সেই কথা, যে কথাটা কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করবে যে এই স্লোগানের দরকার আছে। হিন্দু হিন্দু ভাই ভাই। সিপিএম এর গাত্র জ্বালা হয়ে গেছে, তৃণমূলও চিন্তায় পড়ে গেছে। কারণ এই স্লোগানটা যত বেশি উঠবে, যত হিন্দুরা একত্রিত হবে, তত কিন্তু বিপদ তৃণমূল, সিপিএম, কংগ্রেস এই সমস্ত তোষণ করা মেকি সেকুলার সাজা রাজনৈতিক দলগুলোর, তাই তারা চিন্তায় আছে। আর শুভেন্দু অধিকারী কিন্তু যেখানেই হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, যেখানে কোনো কোনো প্রবলেম হচ্ছে, সেখানেই পৌঁছে যাচ্ছেন। তা সে বারুইপুর হোক বা তমলুক। তমলুকে আজকে একটি মিছিল হলো, যে মিছিলটা প্রতিবাদ সভা বা প্রতিবাদ বলতে পারেন। আর এর অনুমতি দেয়নি কিন্তু ওইখানকার পুলিশ প্রশাসন। বাধ্য হয়ে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে বিজেপির এই মিছিল ছিল, যেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। বিরাট বড় মিছিল হতে পারত, কিন্তু 1000 জন বেঁধে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, এবং হাইকোর্টে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে কিন্তু তমলুকের বুকে শুভেন্দু অধিকারী একটা মিছিল করলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বললেন, কথাগুলো আগে শুনুন, তারপরে আমি বিস্তারিতভাবে আসছি আপনার কাছে। শুনুন। একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন, সেই আবেদন বাতিল হয়। পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জিহাদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না। আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত শর্তাধীনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন। আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। তার হাইকোর্ট বলেছিলেন বেলা 1টার সময় কর্মসূচি শুরু করতে হবে, 2:30টায় শেষ করতে হবে। আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গভীমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড়, হসপিটাল বেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এখন 2:20 বাজে আমরা এখানে সমাপ্তির পথে। হাইকোর্ট যেহেতু সংখ্যা বেঁধে দিয়েছিল, আমরা কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে 1000 মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম। যদিও তমলুক শহরের রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন। তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে। তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরের নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়, মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে, তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জি হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে
সুন্দরভাবে করতে পারবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহিষাদল বিধানসভার নেতৃত্বকে, কর্মী সমর্থকদের, জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে, রামনবমী কেমন হবে, জয় শ্রীরামের ধ্বনি উঠবে, গেরুয়াময় হবে, দেখা হবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু চাঁচা ছোলা ভাষায় বললেন যে এখানে কেন প্রতিবাদ করছেন, কি জন্য করছেন, কেন এসছেন এবং আগামী দিনে কর্মসূচি কি আছে। এবার আমি আপনাদের বলি যে কেন আমি প্রথমেই বলেছি যে শুভেন্দু অধিকারী ধীরে ধীরে যে জায়গায় যাচ্ছেন সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ কিন্তু পিছোতে শুরু করেছেন। দেখুন, জনপ্রিয়তার নিরিখে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছেন। তার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে গান্ধারী যেভাবে চোখে পট্টি বেঁধে রেখে দিয়েছিলেন, দুর্যোধনদের যেন দুষ্কর্ম দেখতে পাচ্ছিলেন না, ঠিক একইভাবে যেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন কিছু দেখতে পাচ্ছেন না। তিনি দেখছেনই না যে কিভাবে অত্যাচার হচ্ছে চারিদিকে, তিনি দেখছেন না কিভাবে অপশাসন চলছে, কিভাবে নিরীহ মানুষদের ফাঁসানো হয়, কিভাবে দুষ্কৃতীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারীর কাজ অনেকখানি লাঘব হয়ে যাচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী ক্রমাগত হিন্দুদের একত্রিত করে চলেছেন। আজকে তমলুকের সভা থেকে তিনি একত্রিত করলেন এবং লোককে বোঝালেন যে আপনারা কি করবেন। তার সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা প্রান্তে কিন্তু মানুষ ভাবছে যে আমাদের সামনে অপশন কি। দেখুন, আজকে যে প্রশ্নটা আসছে না, সে প্রশ্নটা কিন্তু ধীরে ধীরে এমন জায়গায় যাচ্ছে যে হিন্দুদের কি হবে, এই জায়গায় কিন্তু চলে যাচ্ছে বাতাবরণ। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ছোট করে জিনিসটাকে দেখেছিলেন, তাই তিনি কেয়ার করছেন না বা ভাবছেন না হয়তো, কিন্তু ধীরে ধীরে এই জিনিসটা বাড়ছে এবং বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছচ্ছে, আমার আশেপাশের বাড়ির লোকেরাও বলছে সত্যি তো আমাদের অবস্থা তো শোচনীয় হচ্ছে ধীরে ধীরে। আজ আর দুর্নীতি নিয়ে কেউ ভাবছে না, কিন্তু মজার ব্যাপার বাংলার বুকে দুর্নীতি নিয়ে পরিবর্তন হয়নি। 2011 থেকে আসার পরে দুর্নীতি দেখার পরে 2016-তে পরিবর্তন হয়নি, কারণ চিটফান্ড কাণ্ড দেখেছি আমরা, তাতে কাঁচকলা কিচ্ছু হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসছে 2016-র পরে, আমফান থেকে শুরু করে সব জায়গায় করোনাকালীন পরিস্থিতিতে টাকা পয়সা এদিক ওদিক হওয়া, সব কিছু কিট এদিক ওদিক করা, খাদ্যমন্ত্রী থেকে খাদ্য সচিবের চেঞ্জ হওয়া, সব দেখার পরে 2021-এ লবডাঙ্কা, বিজেপি ক্ষমতা আসলোই না, তৃণমূল সেই জায়গা ধরে রাখলো। মানে দুর্নীতিটা এখানে যেন প্রশ্ন নয়, এখানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যেন কেড়ে নেওয়া হয়েছে, এটা মানুষকে বোঝাতে সমর্থ হলো তৃণমূল যে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। ধীরে ধীরে মানুষ বুঝলো যে লক্ষ্মীর ভান্ডার বা সরস্বতী ভান্ডার বা যাই ভান্ডার দিক, আমরা ঘরে লক্ষ্মী পুজো সরস্বতী পুজোগুলো করতে পারবো তো, কারণ সেই দিকেই যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ যা উঠে আসছে। আর এই অভিযোগগুলোকে সামনে নিয়ে এগিয়ে চলেছেন কিন্তু শুভেন্দু অধিকারী। দেখুন 2026 দোরগোড়ায়, আর 2000 দেখুন 24-এ যে ইলেকশন হলো, লোকসভা ইলেকশন, সেখানেও কিন্তু তৃণমূল জায়গা করলো। মানে দুর্নীতি এখানে প্রশ্ন নয়, কিন্তু প্রশ্ন ধীরে ধীরে আসছে কোথায়, আসছে কিন্তু এবার সেই জায়গা, যে জায়গাটাকে নিয়ে সবাই চিন্তা করছে। 2021-এ বিধানসভা নির্বাচনের পরে, রেজাল্ট বেরোনোর পরে যা তাণ্ডব হয়েছিল, সেই তাণ্ডবের জন্য কারা কারা দায়ী ছিল সেটাও যখন মার্ক করা হচ্ছে, তখন বেরিয়ে আসছে যাদের নাম, সেটা নিয়ে চিন্তায়। সন্দেশখালী থেকে শুরু করে সব জায়গায় শাহজাহান শেখদের যেরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এগুলো বোঝাচ্ছে যে আমরা কোথায় আছি। কিছু মানুষকে কিছু সময়ের জন্য ভুল বোঝানো যায়, কিন্তু সমস্ত মানুষকে সারা জীবনের জন্য ভুল বোঝানো অসম্ভব। আর সেটাই কিন্তু এখন এই রাজ্যে হচ্ছে। আস্তে আস্তে মানুষের চোখ খুলছে, সবাই ভাবছে যে এবার কি করব। উত্তরপ্রদেশের যোগীর রাজ্য দেখুন, অনেকে বলেন যোগীর রাজ্যে কি আছে, যোগীর রাজ্যে শিল্প আছে, সব আছে এবং তার সঙ্গে সঙ্গে সিকিউরড আছে সবাই। আর আমাদের রাজ্যে এইগুলো ভাবাচ্ছে, আর যত ভাবাচ্ছে তত মানুষ কিন্তু একত্রিত হচ্ছে। তাই আজকে সমস্যাটা অন্য জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। এখন আর ওই রাজনৈতিকভাবে কি পাবে কি পাবো না এটা কেউ ভাবছে না, কারণ বিজেপিও বলছে আমরাও দেবো, লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার, টাকার পরিমাণ বাড়িয়ে দেবো। আর ডবল ইঞ্জিন সরকার চললে অবশ্যই সম্ভব, তাই সেটা বোঝাতে বিজেপিও সমর্থ হচ্ছে। মানে আজকে লক্ষ্মীর ভান্ডারটা কোনো আর ব্যারিকেড নয়, কারণ অন্নপূর্ণা ভান্ডার রেডি হয়ে আছে। স্বাস্থ্যসাথী প্রকল্পকে অনেকেই বলছেন এরা বেকার, তার জায়গায় যেটা আছে আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারত চলে আসবে এবং ভারতবর্ষে কেন্দ্র সরকার যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্প অনায়াসে চলে আসবে পশ্চিমবঙ্গে। তাই মানুষ ওটা যেরকম ভাবছে ঠিক একইভাবে ভাবছে
ধর্মীয় কারণে এক শ্রেণীর লোকেরা ভোট দিয়ে আসছে, এবার আমাদেরও ভাবার সময় হয়ে গেছে আমরাও আমাদের ধর্মীয় কারণে ভোট দেব। অর্থাৎ সবই তো পাবো, ফেসিলিটি যা ছিল তাই পাবো, শুধু আমার ধর্মের জন্য ভোটটা দেবো। এই জায়গা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করছেন কি করছেন না আমি জানি না, কিন্তু পরিস্থিতি সেদিকে আছে। আমি বলতে পারি না যে এবারই পরিবর্তন হয়ে গিয়ে সবকিছু হয়ে যাবে, কিন্তু আমি এটা বলতে পারি গেরুয়া প্লাবন কিন্তু উঠছে, সুনামির মতো উঠে যাওয়া গেরুয়া প্লাবন কিন্তু আগামী দিনে সবকিছুকে হিসাবকে এদিক সেদিক করে দিতে পারে। আর এটাই বাস্তব সত্যি। আপনি কি মনে করছেন? আমার তো মনে হচ্ছে গেরুয়া সুনামিতে অনেক কিছুই এদিক ওদিক হয়ে যাবে। কারণ একদিকে হুমায়ুন কবিরদের মতো লোকেদের আস্ফালন, 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা, অন্যদিকে দাওয়াতে ইসলাম দিয়ে হিন্দু ধর্মকে ছোট করে ইসলামে কনভার্ট করার জন্য আহ্বান দেয় একজন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর সেখানে দাঁড়িয়ে আমাদের তো প্রশ্ন আসে যে আমাদের ধর্মকে রক্ষা করতে হবে, নিজেদেরকেও রক্ষা করতে হবে, মানে নিজেদেরকে বাঁচতে হবে। তো কোথায় হুমায়ুন কবির আমার জায়গায় এসে বলবে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, বা এখানে এসে কোনোদিন ফিরহাদ হাকিম বলে দেবেন দাওয়াতে ইসলাম দেবো। তাই সবগুলো আমাকে ভাবতে হবে। এদের কথা শোনার পরে আর শুভেন্দু অধিকারীর কথা শোনার পরে আপনার কি মনে হচ্ছে সেটা জানাবেন। আর আমি যে কথাগুলো বললাম সেখানে যদি কোথাও ভুল থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মনে ঠিক তাহলে ভিডিওটাকে অন্তত শেয়ার করবেন 100 জনকে। চলুন আসি, এখনকার মতো দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়। অবশ্যই নজর রাখুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।